নম্বর পরিচ্ছেদ কুকুরের ইঁদুর শিকার। উফ, শেষ পর্যন্ত মিডিয়ামের পালাটা শেষ হল। ক্লিন একটা লম্বা শ্বাস ছাড়ল। সে ধীরে ধীরে ঘুরে দাঁড়াল। রাতের শান্ত পরিবেশ আর ঠান্ডা বাতাস উপভোগ করতে করতে সে নিজের অ্যাপার্টমেন্টের দরজার দিকে এগিয়ে যেতে লাগল। সে পকেট থেকে চাবি বের করল। সঠিক চাবিটা ঢুকিয়ে আলতো করে ঘোরাতেই ক্যাঁচ ক্যাঁচ শব্দ করে দরজাটা খুলে গেল। বাইরের লালচে অন্ধকারের আভা ঘরের ভেতর আছড়ে পড়ল। সিঁড়িতে কোনো মানুষ নেই। ঠান্ডা বাতাসের মধ্যে দিয়ে ওপরে ওঠার সময় ক্লিনের মনে এক অদ্ভুত অনুভূতি হল। মনে হচ্ছিল অন্যদের চেয়ে সে যেন জীবনে বাড়তি কয়েকটা ঘণ্টা পেয়ে গেছে। এই ভেবে সে নিজের হাঁটার গতি বাড়িয়ে দিল। সেই একই মানসিকতা নিয়ে সে নিজের ঘরের দরজা খুলল। ভেতরে পা দেওয়ার আগেই সে দেখল তার ডেস্কের সামনে একটা ছায়া বসে আছে। লালচে কালো চুল আর উজ্জ্বল বাদামি চোখের এক সুন্দরী মেয়ে, নিশ্চয়ই সে মেলিসা মোরেত্তি। ক্লিন, তুমি কোথায় গিয়েছিলে? মেলিসা বেশ কৌতূহল নিয়ে জিজ্ঞেস করল। তার কপালে চিন্তার ভাঁজ। ক্লিনের উত্তরের অপেক্ষা না করেই সে আবার বলল, এইমাত্র আমি বাথরুমে যাওয়ার জন্য উঠেছিলাম, তখন দেখলাম তুমি ঘরে নেই। সে যেন সবকিছুর পেছনের কারণ আর যুক্তি ঠিকঠাক বুঝে নিতে চাইছিল। মিথ্যে বলায় ক্লিনের বেশ অভিজ্ঞতা আছে। তার মস্তিষ্ক দ্রুত কাজ করতে শুরু করল। সে একটা কাঁচুমাচু হাসি দিয়ে শান্তভাবে বলল, ঘুম ভেঙে যাওয়ার পর আর কিছুতেই ঘুম আসছিল না। সময় নষ্ট না করে ভাবলাম একটু শরীরচর্চা করে আসি, তাই বাইরে গিয়ে কয়েক চক্কর দৌড়ে এলাম। এই দেখো, আমি একদম ঘেমে গেছি। সে নিজের জ্যাকেটটা খুলে শরীরের পেছনের দিকটা দেখাল। মেলিসা উঠে দাঁড়াল। সে তেমন একটা গুরুত্ব না দিয়েই এক পলক তাকিয়ে কিছুটা ভেবে বলল, সত্যি বলতে ক্লিন, তোমার এত চাপ নেওয়ার দরকার নেই। আমি নিশ্চিত তুমি টিঙ্গেন বিশ্ববিদ্যালয়ের ইন্টারভিউতে টিকে যাবে। আর যদি নাও পারো, মানে যদি কোনো কারণে না হয়, তুমি এর চেয়েও ভালো কিছু পেয়ে যাবে। আমি তো ইন্টারভিউ নিয়ে ভাবছিই না। ক্লিন মাথা নেড়ে বলল, আমি বুঝতে পেরেছি। সে যে একটা চাকরির অফার পেয়েছে সেটা মেলিসাকে বলল না, কারণ সে নিজেই এখনও ঠিক করতে পারেনি নাইটহকদের সাথে যোগ দেবে কি না। মেলিসা একদৃষ্টিতে ক্লিনের দিকে তাকিয়ে থেকে হঠাৎ ঘুরে ঘরের ভেতরে চলে গেল। সে কচ্ছপের মতো দেখতে একটা জিনিস বের করে আনল। ওটা গিয়ার, মরচে ধরা লোহা আর স্প্রিং দিয়ে তৈরি। দ্রুত হাতে স্প্রিংটা টাইট দিয়ে মেলিসা ওটা টেবিলের ওপর রাখল। ক্যাঁক ক্যাঁক ক্যাঁক, ডাম ডাম ডাম। কচ্ছপটা একটা নির্দিষ্ট ছন্দে নড়তে আর লাফাতে শুরু করল। যে কেউ ওটার দিকে তাকালে চোখ ফেরাতে পারবে না। যখনই আমার মন খারাপ থাকে বা বিরক্ত লাগে, এটা নড়তে দেখলে আমার বেশ ভালো লাগে। ইদানিং আমি এটা প্রায়ই করি, খুব কাজ দেয়। ক্লিন, তুমিও একবার চেষ্টা করে দেখো। মেলিসার চোখ দুটো উৎসাহে উজ্জ্বল হয়ে উঠল। ক্লিন তার বোনের এই ভালো ইচ্ছাটাকে ফিরিয়ে দিল না। সে কচ্ছপটার কাছে এগিয়ে গেল এবং ওটা থামা পর্যন্ত অপেক্ষা করল। তারপর হেসে বলল, সহজ আর নিয়মিত কোনো বিষয় সত্যিই মনকে শান্ত করতে সাহায্য করে। মেলিসার উত্তরের অপেক্ষা না করে ক্লিন ওটার দিকে আঙুল নির্দেশ করে জিজ্ঞেস করল, এটা কি তুমি নিজে বানিয়েছ? কবে বানালে? আমি তো কিছুই জানতাম না। স্কুলের ফেলে দেওয়া জিনিস আর রাস্তা থেকে কুড়িয়ে পাওয়া টুকরো দিয়ে এটা বানিয়েছি। পরশুদিন এটা শেষ হয়েছে। মেলিসা স্বাভাবিক গলায় বলল, তবে তার ঠোঁটের কোণে হাসির রেখা একটু চওড়া হল। দারুণ হয়েছে তো, ক্লিন মন থেকেই প্রশংসা করল। মেশিনারি কাজে ক্লিন বরাবরই একটু কাঁচা। ছোটবেলায় সে একটা খেলনা গাড়ি জোড়া লাগাতে গিয়েও হিমশিম খেয়ে যেত। মেলিসা চিবুকটা একটু উঁচিয়ে শান্তভাবে উত্তর দিল, এমনিই বানালাম আর কি। বেশি বিনয়ী হওয়া আবার খারাপ লক্ষণ। ক্লিন মৃদু হেসে বলল, এটা একটা কচ্ছপ, তাই না? মুহূর্তের মধ্যে ঘরের পরিবেশ বদলে গেল। একটা গাম্ভীর্য নেমে এল চারপাশে। মেলিসা খুব নিচু স্বরে রহস্যময়ভাবে বলল, এটা একটা পাপেট। পাপেট। ক্লিন একটা অপ্রস্তুত হাসি দিল। সে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বলল, আসলে জিনিসপত্রগুলো খুব সাধারণ তো, তাই চিনতে ভুল হয়েছে। সে প্রসঙ্গ ঘোরানোর চেষ্টা করে বলল, আচ্ছা, মাঝরাতে বাথরুমে যাওয়ার কি দরকার ছিল? ঘরেই তো টয়লেট আছে। আর তুমি তো সকাল না হওয়া পর্যন্ত ঘুমাও, তাই না? মেলিসা একটু থমকে গেল। কয়েক সেকেন্ড চুপ থাকার পর সে যখন কিছু বলতে যাবে, ঠিক তখনই তার পেটের ভেতর থেকে গুড়গুড় করে একটা শব্দ ভেসে এল, আমি আবার ঘুমাতে যাচ্ছি। ব্যাস, সে তার কচ্ছপের মতো দেখতে পাপেটটা নিয়ে দ্রুত ঘরের ভেতর চলে গেল এবং সশব্দে দরজা বন্ধ করে দিল। গতরাতের ডিনারটা মনে হয় ওর খুব বেশি ভালো লেগেছে, তাই একটু বেশিই খেয়ে ফেলেছে। এখন হজম করতে সমস্যা হচ্ছে। ক্লিন মাথা নেড়ে হাসল। সে নিঃশব্দে নিজের ডেস্কের কাছে গিয়ে বসল। জানালার বাইরে কালো মেঘের আড়াল থেকে লালচে চাঁদ উঁকি দিচ্ছে। ক্লিন মনে মনে ডান স্মিথের অফারটা নিয়ে ভাবতে লাগল। নাইটহকদের সাধারণ কর্মী হিসেবে যোগ দেওয়ার কিছু স্পষ্ট অসুবিধা আছে। আমি একজন ভিনগ্রহের মানুষ, দ্য ফুল, এই রহস্যময় সভার আয়োজক। আমার অনেক গোপন তথ্য আছে। তাই এভারনাইট চার্চের মতো একটা দলের নাকের ডগায় থাকা বেশ ঝুঁকিপূর্ণ হতে পারে, যারা বিয়ন্ডারদের ব্যাপার নিয়ে কাজ করে। কিন্তু একবার যদি আমি ডান স্মিথের দলে যোগ দিই, তবে আমি নিজেও একজন বিয়ন্ডার হওয়ার চেষ্টা করব।
তখন এই সভা থেকে পাওয়া সুযোগ সুবিধাগুলো আমি সহজেই লুকিয়ে রাখতে পারব। অবশ্যই পূর্ণ সদস্য হলে আমার স্বাধীনতায় অনেক বাধা আসবে, যেমন টিংয়েন শহর ছাড়ার আগে আমাকে রিপোর্ট করতে হবে। আমি যখন খুশি যেখানে খুশি যেতে পারব না, অনেক সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। নাইট হক একটি কঠোর সংস্থা। একবার কোনো মিশন দেওয়া হলে আমাকে সেটা মানতেই হবে, না বলার কোনো উপায় থাকবে না। তাছাড়া বিয়ন্ডারদের নিয়ন্ত্রণ হারানোর ঝুঁকিও তো আছে। অসুবিধাগুলো এক এক করে ভেবে নেওয়ার পর ক্লিন এবার প্রয়োজনীয়তা আর সুবিধার দিকে নজর দিল। ভাগ্য পরিবর্তনের সেই আচারের ফলাফল দেখে মনে হচ্ছে আমি সেই ৮০% ভাগ্যবানদের দলে নেই। ভবিষ্যতে আমার সাথে অদ্ভুত সব ঘটনা ঘটার সম্ভাবনা আছে, যা আমাকে বিপদে ফেলতে পারে। একজন বিয়ন্ডার হওয়া অথবা নাইট হকদের সাথে যোগ দিলেই কেবল আমার প্রতিরোধ ক্ষমতা তৈরি হবে। বিয়ন্ডার হওয়ার জন্য আমি শুধু এই সভার ওপর নির্ভর করতে পারি না। ফর্মুলা হয়তো পেয়ে যাব, কিন্তু ওসব তৈরির জিনিসপত্র পাব কোথায়? আর সেগুলো মেশাবই বা কিভাবে? প্রতিদিনের অনুশীলনের কথাও ভুললে চলবে না। আমি তো আর জাস্টিস বা হ্যাংডম্যানকে সব খুঁটিনাটি জিজ্ঞেস করতে পারি না। এতে ফুল হিসেবে আমার ইমেজের ক্ষতি হবে এবং তারা আমাকে সন্দেহ করতে পারে। তাছাড়া তাদের কাছে দেওয়ার মতো মূল্যবান কিছুও তো আমার কাছে নেই। নাইট হকদের সাথে থাকলে আমি এই রহস্যময় দুনিয়ার সাধারণ জ্ঞান আর বিভিন্ন মাধ্যম সম্পর্কে জানতে পারব, যা হোক পরবর্তীতে আমাকে বড় সুবিধা দেবে। এখান থেকে সম্পদ সংগ্রহ করে আমি এই সভাকে আরও ফলপ্রসূ করতে পারব। অবশ্য আমি চাইলে অন্য কোনো সংস্থাতেও যোগ দিতে পারি, যাদের ওপর চার্চের নিষেধাজ্ঞা আছে, যেমন সাইকোলজি অ্যালকেমিস্ট। কিন্তু সেখানেও আমাকে সবসময় ভয়ে ভয়ে থাকতে হবে। আর সবচেয়ে বড় কথা হল, আমি তো জানিই না তাদের কোথায় পাব। হ্যাংডম্যানের কাছ থেকে তথ্য নিলেও তাদের সাথে যোগাযোগ করা আমার জীবনের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। সাধারণ কর্মী হিসেবে যোগ দিলে একটা সুবিধা আছে, চাইলে পরে বেরিয়ে আসা যাবে। একজন নাইট হক হিসেবে নিজেকে আড়ালে রাখা অনেক সহজ হবে। ভবিষ্যতে যখন আমি অনেক ক্ষমতাশালী হয়ে উঠব, তখন কেউ কল্পনাও করতে পারবে না যে আমি আসলে একজন ধর্মদ্রোহী এবং একটি গোপন সংস্থার প্রধান। ভোরের প্রথম আলো ফুটে উঠতেই লালচে চাঁদটা মিলিয়ে গেল। আকাশের দিগন্তে সোনালি আভা দেখে ক্লিন তার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলল। সে আজই ডানস্মিথের কাছে যাবে এবং নাইট হকদের সাধারণ কর্মী হিসেবে যোগ দেবে। ঠিক এই সময় মেলিসা আবার ঘুম থেকে উঠে ঘরের দরজা খুলল। তার ভাইকে এভাবে আড়মোড়া ভাঙতে দেখে সে অবাক হয়ে বলল, তুমি ঘুমাওনি? কিছু বিষয় নিয়ে ভাবছিলাম। ক্লিন হাসল। এখন সে নিজেকে বেশ হালকা বোধ করছে। মেলিসা কিছুক্ষণ ভেবে বলল, যখন আমি কোনো সমস্যায় পড়ি, তখন আমি সুবিধা আর অসুবিধাগুলো আলাদা করে লিখে তুলনা করি। এতে বোঝা সহজ হয় যে এরপর কি করা উচিত। খুব ভালো অভ্যাস। আমিও ঠিক সেটাই করেছি, ক্লিন হাসিমুখে উত্তর দিল। মেলিসা আর কিছু বলল না। সে একটা হলদে রঙের কাগজ আর প্রসাধনী নিয়ে বাথরুমের দিকে চলে গেল। নাস্তা শেষ করে ক্লিন একটু ঘুমিয়ে নিল। সে জানত সকালবেলা পাবো বা মদের দোকানগুলো খোলা থাকে না। দুপুর ২টার সময় সে নিজের পোশাক আর হ্যাট পরিষ্কার করল। সে বেশ পরিপাটি হয়ে একটা ফর্মাল স্যুট পরল, যেন কোনো ইন্টারভিউ দিতে যাচ্ছে। বেসিক স্ট্রিটটা একটু দূরে। ক্লিন ভাবল হেঁটে গেলে দেরি হয়ে যাবে, তাই সে আয়রন ক্রস স্ট্রিটে ঘোড়ার গাড়ির জন্য অপেক্ষা করতে লাগল। লোয়েন রাজ্যে পাবলিক ঘোড়ার গাড়ি দুই ধরনের হয়, ট্র্যাক ছাড়া এবং ট্র্যাক সহ। ট্র্যাক ছাড়া গাড়িতে সাধারণত ২০ জনের মতো মানুষ বসতে পারে। এর কোনো নির্দিষ্ট স্টেশন নেই যেখান থেকে খুশি ওঠা যায়। আর ট্র্যাক সহ গাড়িগুলো চলে লোহার পাতের ওপর দিয়ে। এগুলো বেশ বড় হয়, যেখানে প্রায় ৫০ জন যাত্রী বসতে পারে। তবে এগুলোর রাস্তা আর স্টেশন নির্দিষ্ট থাকে। ১০ মিনিট পর ট্র্যাকের ওপর চাকা ঘোড়ার শব্দ শোনা গেল। একটা দোতলা ঘোড়ার গাড়ি স্টেশনে এসে থামল। আমি বেসিক স্ট্রিট যাব, ক্লিন গাড়ির চালককে বলল। আপনাকে শ্যাম্পেন স্ট্রিটে নামতে হবে। সেখান থেকে ১০ মিনিট হাঁটলেই বেসিক স্ট্রিট পেয়ে যাবেন, চালক বুঝিয়ে বলল। ঠিক আছে, শ্যাম্পেন স্ট্রিটেই যাব। ক্লিন রাজি হল। ৪ কিলোমিটারের বেশি রাস্তা, ৪ পেন্স লাগবে। একজন পরিষ্কার পোশাক পরা তরুণ হাত বাড়িয়ে বলল। সে ভাড়া সংগ্রহের কাজ করছিল। ঠিক আছে। ক্লিন পকেট থেকে ৪টা তামার মুদ্রা বের করে তাকে দিল। সে গাড়িতে উঠে দেখল খুব একটা ভিড় নেই। সে নিচতলায় একটা খালি সিটে বসে পড়ল। আমার কাছে এখন মাত্র ৩ পেন্স আছে। ফেরার সময় আমাকে হেঁটেই ফিরতে হবে। ক্লিন তার হ্যাটটা একটু নামিয়ে দিয়ে স্থির হয়ে বসল। গাড়ির যাত্রীরা সবাই বেশ শান্ত। কেউ কেউ সংবাদপত্র পড়ছে, কিন্তু কেউ কথা বলছে না। ক্লিন চোখ বন্ধ করে একটু বিশ্রাম নিতে শুরু করল। বেশ কয়েকটা স্টেশন পার হওয়ার পর শোনা গেল শ্যাম্পেন স্ট্রিট। গাড়ি থেকে নেমে সে মানুষের কাছে জিজ্ঞেস করে করে বেসিক স্ট্রিটে পৌঁছে গেল। সেখানে সে বাদামি হলুদ রঙের শিকারি কুকুরের লোগোওয়ালা পাবটা দেখতে পেল। ক্লিন দরজায় জোরে একটা ধাক্কা দিল। ভারী দরজাটা খুলে যেতেই ভেতর থেকে প্রচণ্ড হট্টগোল আর গরম বাতাসের একটা ঝাপটা তার গায়ে লাগল। এখন দুপুর হলেও পাবটা বেশ জমজমাট। কেউ কাজের সন্ধানে এসেছে, কেউ বা স্রেফ মদ খেয়ে সময় কাটাচ্ছে। ভেতরের আলো বেশ মৃদু। মাঝখানে দুটো বড় লোহার খাঁচা বসানো, যার নিচের অংশ মাটির নিচে গেঁথে দেওয়া হয়েছে। একদল মানুষ খাঁচা দুটো ঘিরে দাঁড়িয়ে জোরে জোরে চিৎকার করছে আর হাসাহাসি করছে।
কৌতূহল নিয়ে ক্লিন উঁকি দিয়ে দেখল খাঁচার ভেতর দুটো কুকুর আছে। একটা সাদা কালো, অনেকটা হাস্কি কুকুরের মতো, অন্যটা কুচকুচে কালো, বেশ হৃষ্টপুষ্ট আর হিংস্র দেখতে। আপনি কি বাজি ধরবেন? ডগ টানা 8 বার জিতেছে। বাদামি টুপি পরা একটা ছোটখাটো লোক ক্লিনের পাশে এসে কালো কুকুরটার দিকে ইশারা করল। বাজি? ক্লিন প্রথমে একটু অবাক হলেও পরক্ষণেই বুঝতে পারল কুকুর লড়াই। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় বড়লোক ছাত্ররা তাকে তুচ্ছ করে জিজ্ঞেস করত যে গরিব শ্রমিকরা কি সত্যিই পাবগুলোতে মারামারি আর জুয়া খেলে সময় কাটায়। জুয়া আর তাসের বাইরেও যে মোরগ লড়াই বা কুকুর লড়াইয়ের মতো নিষ্ঠুর খেলা চলে তা ক্লিন জানত। ছোট্ট লোকটা একটু হাসল। মশাই, আমরা সভ্য মানুষ, আমরা ওসব অসামাজিক কাজ করি না। এই বলে সে নিচু স্বরে বলল, তাছাড়া গত বছর তো এসব নিষিদ্ধ করার আইন হয়েছে। তাহলে আপনারা কিসের ওপর বাজি ধরছেন? ক্লিন কৌতূহল নিয়ে জিজ্ঞেস করল। কে ভালো শিকারী? লোকটার কথা শেষ হতেই চারদিকে হইচই শুরু হল। সে উত্তেজিত হয়ে হাত নেড়ে বলল, এই রাউন্ডের বাজি ধরার সময় শেষ, আপনি পরেরটার জন্য অপেক্ষা করুন। ক্লিন পায়ের আঙুলের ওপর ভর দিয়ে মাথা উঁচু করে দেখার চেষ্টা করল। সে দেখল দুজন শক্তিশালী মানুষ দুটো বস্তা টেনে নিয়ে এসে খাঁচার দরজা খুলে তার ভেতরে ঢেলে দিল। ওগুলো কুৎসিত আর ধূসর রঙের প্রাণী। ক্লিন ভালো করে লক্ষ্য করে দেখল ওগুলো ইঁদুর, শত শত ইঁদুর। খাঁচাটা মাটির নিচে এমনভাবে বসানো যে ইঁদুরগুলো পালানোর কোনো পথ পেল না। এরপর খাঁচার দরজা বন্ধ করে কুকুর দুটোর শিকল খুলে দেওয়া হল। ঘেউ! কালো কুকুরটা ঝাঁপিয়ে পড়ে কামড় দিয়ে একটা ইঁদুর মেরে ফেলল, আর সাদাকালো কুকুরটা প্রথমে একটু হকচকিয়ে গেল, পরে ইঁদুরগুলো নিয়ে খেলা করতে শুরু করল। চারপাশের মানুষ চিৎকার করে বলতে লাগল, কামড়ে ধর, মেরে ফেল, ডগ ডগ, ধুত্তরি। কুকুরের ইঁদুর শিকার। ক্লিনের কপাল কুঁচকে উঠল। জুয়াটা হলো কোন কুকুর কত বেশি ইঁদুর মারতে পারবে তার ওপর। হয়তো ইঁদুরের সুনির্দিষ্ট সংখ্যার ওপরও বাজি ধরা হয়। অবাক হওয়ার কিছু নেই যে আয়রন ক্রস স্ট্রিটে মানুষ জ্যান্ত ইঁদুর কেনাবেচা করে। ক্লিন মাথা নেড়ে হাসল। সে ভিড় ঠেলে মদের দোকানের কাউন্টারের সামনে গেল। নতুন এসেছ? বারটেন্ডার গ্লাস মুছতে মুছতে ক্লিনের দিকে এক পলক তাকিয়ে বলল, 1 কাপ রাই বিয়ার 1 পেনি, এনমার্ট বিয়ার 2 পেনি, 4 পেনি দিলে সাউথভিল বিয়ার পাবে। আমি মিস্টার রাইটের খোঁজে এসেছি, ক্লিন সরাসরি বলল। বারটেন্ডার একটা শীষ দিয়ে পাশের দিকে চিৎকার করে বলল, বুড়ো মিয়া, কেউ তোমাকে খুঁজছে। ওকে। একটা ভরাট গলা শোনা গেল। একজন মাতাল বৃদ্ধ কাউন্টারের পেছন থেকে উঠে দাঁড়াল। সে চোখ কচলাতে কচলাতে ক্লিনের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, খোকা, আমাকে খুঁজছ? মিস্টার রাইট, আমি একটা মিশনের জন্য একটা ছোট ভাড়াটে দল নিয়োগ করতে চাই, ক্লিন ডান স্মিথের শেখানো কথাগুলো বলল। ভাড়াটে দল? তুমি কি কোনো অ্যাডভেঞ্চার গল্পের বইতে বাস করছ নাকি? ওসব তো কবেই উঠে গেছে। বারটেন্ডার হেসেই উঠল। রাইট কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, তোমাকে এই জায়গার কথা কে বলেছে? ডান স্মিথ। ক্লিন সত্যি কথাটাই বলল। মুহূর্তেই রাইটের চেহারায় একটা হাসির রেখা ফুটে উঠল। সে বলল, আচ্ছা, বুঝতে পেরেছি। আসলে সেই ভাড়াটে দলটা এখনও আছে, শুধু নামটা বদলে গেছে। তুমি ওটা 36 নম্বর জৌটল্যান্ড স্ট্রিটের দোতলায় পাবে। ধন্যবাদ। ক্লিন তাকে ধন্যবাদ জানিয়ে দ্রুত পাবো থেকে বেরিয়ে এল। বেরিয়ে আসার আগে সে শুনল পেছনের মাতালরা বলছে, ডগ আজ হেরে গেল। ক্লিন মৃদু হেসে মাথা নাড়ল। মানুষের কাছে জিজ্ঞেস করে সে অচিরেই জৌটল্যান্ড স্ট্রিট খুঁজে পেল। 30, 32, 34। এই তো। সে বাড়ির নম্বর গুনতে গুনতে সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগল। সিঁড়ির কোণ ঘুরে সে একটা সাইনবোর্ড দেখতে পেল, যেখানে সেই তথাকথিত ভাড়াটে দলের বর্তমান নাম লেখা আছে, ব্ল্যাকথর্ন সিকিউরিটি কোম্পানি।